আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি যে কোনো অবস্থাতেই এক চোরের জায়গায় যেন অন্য চোর না আসতে পারে। 5 তারিখে জুলাই মাসে মানে আগস্ট মাসের 5 তারিখে যে গণঅভ্যুত্থান হলো তার 72 ঘন্টা পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসলেন। তো 7 দিন হয়ে গেল তিনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন মাত্র মানে আজকের ওয়ার্কিং ডেটা পেয়েছেন। প্রথম তার যে ওয়ার্কিং ডেটা উনি সেটা রংপুরে গিয়ে সেখানে গিয়ে আসছেন। তা আমি মনে করি যে যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের সবাইকে একটা ব্রিদিং টাইম দিতে হবে, নির্দিষ্ট সময়। এর আগে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ জনগণ যদি ধৈর্য হারিয়ে ফেলে তাহলে এখন যারা দায়িত্ব পালন করতে আসছেন তারা কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যার যার অবস্থান থেকে। এটা হলো আমার প্রথম অনুভূতি, আমি নিজেও সেই জিনিসটি করছি। এরপর আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই সময়টাতে আমাদের যারা আওয়ামী লীগ আছেন, লোকজন আছেন, তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কেন তাদের পতন হলো। বিএনপির যারা লোকজন আছে তাদেরও স্মরণ করতে হবে যে 111 কেন এসেছিল এবং তাদের কেন পতন হয়েছিল। জি। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি সামনে আসতে চায়, এখন রাজনীতি করতে চায়, তাদের কি কি বিষয় সামনে এনে মাপ চাইতে হবে এবং কি কি বিষয় জাতির সামনে তাদেরকে আশাবাদ ব্যক্ত করতে হবে যে আমি এই কাজগুলো ভুল করেছি, এই কাজগুলো করতে চাই। তদ্রূপ বিএনপি যদি রাজনীতি করে ক্ষমতা আসতে চায়, বিএনপিকেও বলতে হবে যে 2001 থেকে 2005 পর্যন্ত আমাদের এই ভুল ছিল, এই অপরাধ ছিল, এই গুনাহগুলো ছিল। এই গুনার ফলে আমরা নিজেরা সাফারার হয়েছি এবং আপনাদেরকে সাফারার করেছি এবং আপনাদেরকে আওয়ামী দুঃশাসনের হাতে আমরা তুলে দিয়েছি। এই কথাগুলো তাদের বলতে হবে যে আওয়ামী লীগ আসছে, 111 আসছে, তারা নাচতে আসেনি, চা খেতে আসেনি, ইট ওয়াজ দ্য বাই ডিন্ট অফ আওয়ার অ্যাক্টিভিটিস। এই কথাটা বলতে হবে। আপনি যে স্পষ্টভাবে যে বিষয়গুলো সামনে আনছেন, আপনার কাছে কি মনে হয়, আপনি তো আসলে অনেকদিন থেকে রাজনীতি করছেন, এই আপনার যে দূরদর্শিতা থেকে কি মনে হচ্ছে যে আপনি যে পয়েন্টগুলো সামনে আনলেন দুই দলের ক্ষেত্রে, তারা কি আসলে এই চর্চাটাতে আসবে কিনা? এই চর্চা যদি তাদের না হয়, অতীতে আওয়ামী লীগ বহুবার অপমান, দুর্ভোগ, দুর্দশার মধ্যে পড়েছে। 54 সনে পড়েছে, 71 সনে পড়েছে, 70 সনে পড়েছে, 75 সনে পড়েছে, 86 সনে পড়েছে, 88 সনে পড়েছে। বারবার তারা শুধু অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এই কথাগুলো করার জন্য। বিএনপির একই অবস্থা। বিএনপি গঠিত হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তারা দুর্দশার মধ্যে পড়েছে। সত্তার সাহেবের ক্ষমতা পতনের পর তারা দুর্দশার মধ্যে পড়েছে। এরশাদের পুরো জমানাটা বিএনপির জীবনটা জাহান্নাম করে ফেলেছিল। তারপর বিএনপি 91 সনে ক্ষমতায় আসার পরে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তাদের উপর একটা মৃদু একটা থেরাপি দেওয়া হয়েছিল। আবার সেই থেরাপিটা সেই 2006-07 সনে এসে 111-এর সময় বিএনপির জীবন একেবারে জারা করে দিয়েছে। 111-এর সরকার কেবলমাত্র ডাইরেক্ট স্নাইপার রাইফেল দিয়ে বিএনপির প্রত্যেকটা লোকের কলিজা ফুটা করে দেওয়া ছাড়া যত রকম অত্যাচার আছে 111-এর সময় বিএনপির উপর করেছে। সে সময়টা কি আওয়ামী লীগ নেতাদের সাথেও কি ঘটেছিল কিনা? অবশ্যই আওয়ামী লীগের মধ্যে করেছে, বাট বেশি হয়েছে বিএনপি। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো 2009 থেকে 11 পর্যন্ত এই 2 বছর তারা শুধু ব্রিদিং টাইম পেয়েছে বিএনপি। আবার 2013 সন থেকে কিন্তু বিএনপির উপর কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত সেই অত্যাচারগুলো চলতেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন এখানে যদি আপনি কি বুঝেন যে যেই লোক একসময় চুরি করেছে এবং যার চুরির কারণে গৃহকর্তা জেল খাটছে, এখন সেই চোরকে যদি আপনি গৃহকর্তা জেল থেকে বের হয়ে এসে আবার তারে যদি চৌকিদার নিয়োগ করেন তাহলে গৃহকর্তাকে আবার জেলে যাবে না? দেয়ার ইজ নো ওয়ে। এখন যারা ক্ষমতায় যেতে চান অনাগত দিনে তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোনো অবস্থাতেই যেই লোকগুলোর কারণে অতীতে তাদের দুর্ভোগ হয়েছে, যদি কোনো আমলা দ্বারা হয়ে থাকে, রাজনৈতিক নেতা দ্বারা হয়ে থাকে, কর্মীর দ্বারা হয়ে থাকে, ব্যবসায়ী হয়ে থাকে। আচ্ছা, আপনি ধরেন সবাই এখন আমরা বলতে পারি সালমান এফ রহমান, এস আলমকে দ্বারা আওয়ামী লীগের 12টা বাজছে। আচ্ছা, সালমান এফ রহমানের চাইতেও 10 বার সালমান এফ রহমানকে বিক্রি করতে পারে এরকম মেধাবী টাউট ব্যবসায়ী কি বিএনপি করে না? বিএনপির মধ্যে নেই? এখন আপনি যদি দেখেন তারা এই টাউটরে আবার ঘোরাফেরা করতেছে এবং তারা বিভিন্ন জায়গাতে দখল করার চেষ্টা করছে। ব্যাংক খাইতে তাদের কয়দিন লাগবে? সিভিল সোসাইটি থেকে শুরু করে পলিটিক্যাল লিডার কিংবা বিজনেসম্যান যাদের কথাই বলছেন, মানে আপনি যে চিত্রটা সামনে আনছেন এটা তো তাহলে সার্বিকভাবে বলা যায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের পুরো মনস্তাত্ত্বিক জায়গা কিংবা সিস্টেমটাতে। আমি এই কথাগুলো বললাম আমার যারা তরুণ ভাই এবং সন্তানেরা এই আন্দোলনটা করেছেন। আমরা যারা রাজনীতিবিদ বড় বড় কথা বলি, আমরা এই আন্দোলনটায় সফল হতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। তারা যেন এই জিনিসগুলো অ্যাসার্টেন করতে পারেন
আমি এই কথাগুলো বলেছি রাজপথে এখনো পর্যন্ত রাত জেগে যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি যে কোনো অবস্থাতেই এক চোরের জায়গায় যেন অন্য চোর না আসতে পারে। মেসেজ ইজ ক্লিয়ার, এইটাই আমার শুধু আবেদন, অন্য কোনো কথা নেই। এবং এই জায়গাটাতে যারা সংস্কার করতে চাচ্ছে রাষ্ট্র, তাদের রাষ্ট্র সংস্কার করার দরকার নাই। তাদেরকে বলবো চোরদের, যারা চোর ডাকাত, জনগণের সম্পদ লুণ্ঠন করে, ঘুষ খায়, দুর্নীতি করে, ওই লোকগুলোর শরীর এবং মস্তিষ্কের চিহ্নিত করে, ওই মস্তিষ্কের মধ্যে একটা সংস্কার মেসেজ পৌঁছে দেওয়া যে এটা অতীতের মতো মানে হবে না। একদম গোড়া থেকে জিনিসটাকে কিভাবে দূর করা যায় সেটা। রাইট। এখন যেটা হচ্ছে, এখন এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ড, এই ট্রানজিশনাল পিরিয়ডে স্বয়ং ডক্টর ইউনূস উনিও জানেন না যে তাকে কতদিন থাকতে হবে এবং আলটিমেটলি তার ভবিষ্যৎ কি। ব্রিগেডিয়ার শাখার সাহেব জানেন না, আসিফ নজরুল সাহেব জানেন না, মানে এখানে যারা আছেন তারা একটা প্রকৃতির লীলা খেলার মধ্যে সবাই সিংহাসনে বসে গেছেন। বসার পরে তারা ডে টু ডে কাজ করছেন, কিন্তু তারা তাদের যে গোল, আমরা যদি বলি 6 মাসে করেন, 3 মাসে করেন, তারা নিজেরাও জানেন না। এরকম একটা পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে। তো সেই পরিস্থিতির মধ্যে যারা ধড়িবাজ, দুর্নীতিবাজ, তারা কিন্তু গর্ত থেকে বের হয়ে আসছে। জি। আর যারা মানে আগের দুর্নীতিবাজ, তা প্রিভিয়াস যারা দুর্নীতিবাজ, তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এবং কোথায় কোথায় দুর্নীতির মধু আছে, মেওয়া আছে, তারা সব খোঁজ খবর করছে, ঘ্রাণ শুকছে এবং আলটিমেটলি অনেকে কিন্তু এগুলোই টার্গেট করছে, ওখান থেকে ধরে নিতে হবে, ওখান থেকে এটা নিতে হবে। এবং মানুষ কতটা আনরুলি হতে পারে এবং কতটা লোভী হতে পারে আপনি দেখেন গণভবনের দৃশ্য। আমি যারা যারা গণভবনে গেছে, অনেকজন বলতেছে, যেমন দেখা গেল একজন একটা ল্যাপটপ নিচ্ছে, তো ল্যাপটপ সে নিয়ে যাচ্ছে, পাশে একজন লোক দেখা গেল যে সে বড় এক মহিলা সে বড় একটা সোফা ধরে টানাটানি করতেছে। এখন সেই সোফাটা সে আনতে পারছে না, সোফা সে যখন আনতে পারছে না, সে আগের সুটে সেই সোফাটা ভেঙে ফেলতেছে সেখানে। তো এরকম একটা ধ্বংসাত্মক মনোভাব আমাদের এই সিভিল সোসাইটিতে এখনো পর্যন্ত আছে। গণভবনে গিয়ে একজন হাঁস নিয়ে আসছে, গণভবন থেকে বিড়াল নিয়ে মোটামুটি আসছে। যা পেয়েছে সব। শুধু তাই না, একজন কচু নিয়ে আসছে, গণভবনের কচু নিয়ে আসে এবং সে ওখান থেকে কচু, মানে কি মাটি থেকে কচুটা লাগানো ছিল, সেটা উঠাই নিয়ে গণভবন থেকে হাঁটতে হাঁটতে প্রেস ক্লাবের সামনে আসছে। এসে আমাকে দেখে আবার আমার সাথে সেই কচু নিয়ে ছবি তুলছে। প্রথমে একটা ছবি তুলছে, তারপর তার মন ভরে না, বলে কচুটা দে, কচু নিয়ে সে এইভাবে তুলছে। অনেকে আবার এর বিপরীতে বলছেন যে দীর্ঘদিনের জনপ্রিয় মানুষ বিধায় হয়তো ছবিটা তুলেছে, দীর্ঘদিনের ক্ষোভ থেকে এরকম নরমালি অনেকে ছবি তুলেছে, বলে এরপর আবার সে কচু নিয়ে কচু নিয়ে ছবি এখন সে যে কর্মকাণ্ডটা করেছে, কচু চোর, এই কচু চোরের মধ্যে হয়তো এখনো পর্যন্ত সেই অনুভূতি হয়নি যে গণভবন থেকে যে চুরিটা করে নিয়ে আসছে, ডাকাতি করে নিয়ে আসছে, ছিনতাই করে নিয়ে আসছে, এটা তার একটা অপরাধ। 2 নম্বর হলো সেই অপরাধটাকে সে সেলিব্রেট করতে চাচ্ছে। আদার সেলিব্রিটি আমার মতো একটা লোকের সাথে সে ছবি তুলতেছে উইথ কচু, চুরি করা কচু নিয়ে। আর আমিও কি বেকুবের বেকুব, দামড়া যাকে বলা হয় দামড়া, আমি তাকে ওই মুহূর্তে বলার মতো আমার দুঃসাহস ছিল না যে তুমি কচু চুরি করে নিয়ে আসছো, তোমার সাথে ছবি তুলবো না। আমি তার সাথে সেই কচু সহ ছবি তুলেছি। দ্যাট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমার যদি এই অবস্থা হয়, এখন এই বাংলাদেশে আসলে এরকম অবস্থা হয়েছে।